আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের রক্ত পিপাসা দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1995 সাল। পার্ট 7। হেলিকপ্টারটা পরীক্ষা করে ট্যাঙ্কে তেল ভরছে শামীম। ওদিকে স্যাটেলাইট ফোনে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিরাল হ্যামিল্টনের সঙ্গে কথা বলছে রানা। 1 ঘন্টা পর ফেরিবোট পয়েন্ট অ্যাস্ট্রাডা ছাড়িয়ে যাচ্ছে। ফোন রেখে দিয়ে ফ্লাইট ফ্যাডে নেমে এলো। ফ্লাইট ফ্যাডটা তৈরি করা হয়েছে ফেরির সামনের ডেকে। নুমার নীল কপ্টারে চড়ে সিট বেল্ট বাঁধল। সঙ্গে সঙ্গে বাহনটাকে আকাশে তুলে ফেলল শামীম। তীর বরাবর সমান্তরাল রেখা ধরে ফোর্স সেট করল সে। এতক্ষণ ধরে মিস্টার হ্যামিল্টনের সঙ্গে কি কথা বললে তুমি? জিজ্ঞেস করল শামীম। ইতিমধ্যে কপ্টারটাকে 2500 ফুট অর্থাৎ 800 মিটারে তুলে এনেছে সে। কিং নতুন কোনো ক্লু পেয়েছে নাকি? কো পাইলটের সিটে বসে নেভিগেটরের দায়িত্ব পালন করছে রানা। না, কিং কোনো চমক দিতে পারেনি, তবে নতুন একটা কথা বলেছে বটে। তার বিশ্বাস যে সুড়ঙ্গ ধরে ট্রেজারের গুহায় যেতে হবে, সেটায় মাথার একটা পিশাচ বসে আছে, মানে একটা মূর্তি আর কি। কিন্তু রহস্যময় নদীর কথা কিছু বলেনি। এই ব্যাপারে এখনো সে অন্ধকারে। মিস্টার হ্যামিল্টন কি বললেন? FBI আর কাস্টমস তাকে জানিয়েছে আমরা শুধু একা নই, একটা গ্যাং ও হুয়াস্কারের ট্রেজার খুঁজছে। এই গ্যাংটা অনেকদিন থেকে পুরনো আর্ট ও আর্টিফ্যাক্ট চুরি করে কালোবাজারে বিক্রি করছে। ভালো কি, আমাদের তাহলে প্রতিদ্বন্দ্বী আছে? গ্যাং মানে একটা পরিবার, সারা দুনিয়া জুড়ে চোরাই মালের ব্যবসা করছে তারা। একটা পরিবার? ডাফ ইন্টারন্যাশনাল, বলল রানা। অ্যাডমিরাল জানালেন টমাস ডাফ বেআইনি ব্যবসা থেকে আয় করে বছরে $80 মিলিয়ন। হুয়াস্কারের ট্রেজার খুঁজছে, ভালো কথা। কতদূর এগিয়েছে ওরা? ওদের হাতে কোনো সূত্র আছে কি? FBI আর কাস্টমসের ধারণা ওদের হাতে আমাদের চেয়ে ভালো ক্লু আছে। তা কি করে হয়? ড্রাইকের কুইপুতো একটাই, তাই না? সেটা আমাদের হাতে, কাজেই আমরাই প্রথমে ট্রেজার খুঁজে পাব। পেলেও ওদের হাতে সব তুলে দিতে হবে। ঘাড় ফিরিয়ে রানার দিকে তাকালো শামীম। হেয়ালি করো না তো, বুঝিয়ে বলো। যদি আমরা আগে পাই, এলাকা ছেড়ে সরে আসতে হবে আমাদেরকে, ওরা যাতে দখল করতে পারে ট্রেজার। দিয়ে দিতে হবে? শামীম হতভম্ব। কি বলছো? কেন? কেন আবার? অনুরোধে ঢেকে গিলতে হচ্ছে, তিক্ত স্বরে বলল রানা। কিন্তু এরকম একটা উদ্ভট অনুরোধ করা হবে কেন? FBI আর কাস্টমস যাতে অনুসরণ করে ওদেরকে ওদের আস্তানায় ধরতে পারে, বলল রানা। তা ধরতে পারলে ওদের বিরুদ্ধে গুরুতর অনেকগুলো কেস প্রমাণ করা সহজ হয়ে যাবে। কিছুক্ষণ চুপ করে থাকার পর শামীম জিজ্ঞেস করল, তুমি রাজি হলে কেন? হতে হলো, নুমা আমাদেরকে অনেক কাজে সাহায্য করে, আমাদেরকেও করতে হয়। ভেবে দেখলাম হারাবার কিছু নেই, সবই তো আবার ফিরে পাবো। কথা শেষ করে সূর্যের দিকে হাত তুলল রানা। 110 ডিগ্রিতে কোর্স সেট করো। কোর্স অ্যাডজাস্ট করলো শামীম। প্রথম দফায় তুমি গাল্ফের ওদিকটা চেক করতে চাইছো? আমরা যা খুঁজছি তার সঙ্গে মাত্র 4টে দ্বীপের বৈশিষ্ট্য মেলে। আমরা একটা গ্রিড তৈরি করেছি ঠিকই, তবে আমি ওটার আউটার পেরিমিটার থেকে চার্জ শুরু করতে চাই। পিছু হটে বেশি সম্ভাবনাময় টার্গেটের দিকে আসব। পাগল না হলে যে কোনো মানুষ মাঝখান থেকে শুরু করত। নিঃশব্দে হাসছে শামীম। কেন, তুমি জানো না? জবাব দিল রানা। মজা লোটে তো পাগলরাই। 4 দিন হন্যে হয়ে খুঁজেও কোনো লাভ হলো না। মাইকেল ফোম হতাশ, মার্ফি হুক
গুম মেরে গেছে, আইজাক ফোর্ড হতবম্ব হয়ে পড়েছে। জিওলজিক্যাল কাঠামোর সঙ্গে মেলে কর্টেজ সাগরের এমন প্রতিটি দ্বীপের উপর দিয়ে উড়ে গেছে তারা। বেশ কয়েকটারই চূড়া দেখে মনে হয়েছে মানুষের হাতে খোদাই করা পাথর আছে ওখানে, কিন্তু আরো নিচু দিয়ে উড়ে যাওয়ার সময় বা ডাল বেয়ে ওঠার পথ দেখা গেছে পাথরের যে আকৃতিতে ভাস্কর্য বা পিশাচ মূর্তি বলে মনে হয়েছিল তা স্রেফ ওদের কল্পনা ছিল। নিজের শিক্ষা ও জ্ঞানের উপর আস্থা হারিয়ে ফেলেছে ফোর্ড। বিফল হওয়ার পর দিশেহারা বোধ করছে সে। পাথরের মূর্তিটা থাকার কথা ইনল্যান্ড সির একটা দ্বীপে। গোল্ডেন মমি স্যুটের পিক্টোগ্রাফে স্পষ্ট সে কথাই বলা আছে। তার অনুবাদেও কোনো ভুল নেই। নিজের উপর যার এত বিশ্বাস, ব্যর্থতা তাকে তো হতভম্ব করবেই। হুকের অকস্মাৎ নীরবতা লক্ষ্য করেও চিন্তায় পড়ে গেছে প্রফেসর ফোর্ড। সে ভাবছে বেজন্মাটা শত্রুতা বা রাগ কিছুই দেখাচ্ছে না। কেন? কারণটা কি? হুক চুপচাপ বটে, তবে সারাক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে সবকিছু। তার সঙ্গে চোখাচোখি হলেই ভয়ে শিরশির করে উঠছে ফোর্টের গা। ফোর্টের দিশেহারা বোধকারের কারণ ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে গেছে। হুককে সে যদি একজন খুনি হিসেবে চিনে ফেলে থাকে, ধরে নেওয়া যেতে পারে হুকও তার ভেতর একজন খুনির অস্তিত্ব আবিষ্কার করে ফেলেছে। তবে একটা ব্যাপারে সন্তুষ্ট বোধ করার কারণ আছে প্রফেসর ফোর্টের। হুক সর্বজ্ঞ নয়। তার জানার কথা নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়া দুনিয়ার কোনো জীবিত মানুষের পক্ষেই জানা সম্ভব নয় যে প্রফেসর আইজাক ফোর্ড, শ্রদ্ধেয় নির্বিজ্ঞানী, এবং তার স্ত্রী শ্রদ্ধেয়া নির্বিজ্ঞানী সেলিনা ফোর্ড বেশ কয়েক বছর ধরে বিদেশি টেরোরিস্ট লিডারদের খুন করার দায়িত্ব পালন করে আসছে। একাডেমিক পরিচয়পত্র থাকায় আর্কিওলজিক্যাল প্রজেক্টের কনসালট্যান্ট হিসেবে বিদেশে ঘুরে বেড়ানো তাদের জন্য খুব সহজ। আশ্চর্য হলেও সত্যি, তাদের তৎপরতা সম্পর্কে সিআইএ কিছুই জানে না। তারা অ্যাসাইনমেন্ট পায় ফরেন অ্যাক্টিভিটিস কাউন্সিল নামে প্রায় অপরিচিত একটা এজেন্সির কাছ থেকে। এজেন্সির অফিস হোয়াইট হাউসের নিচে ছোট একটা বেসমেন্ট রুমে। সিটে নড়ে চড়ে বসল ফোর্ড। গালফের একটা চার্ট দেখছে এমন সময় বলল, কোথাও কিছু একটা ভুল আছে। গড়ি দেখল ফোম 5টা। দিনের আলো থাকতে ল্যান্ড করতে চাই, আজকের মতো শেষ করা যাক। সামনের দিগন্তে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে হুক। অদ্ভুতই বলতে হবে, শান্ত ও নিরুদ্গিন্ন দেখাচ্ছে তাকে। সে কোনো মন্তব্য করল না। জিনিসটা এখানেই কোথাও থাকার কথা, বলল ফোর্ড। 4টে ক্রস চিহ্ন দেওয়া দ্বীপগুলোর উপর চোখ ভোলাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে ওটাকে আমরা পাশ কাটিয়ে উড়ে এসেছি, বলল ফোম। ফোর্ডকে এখন যেহেতু অন্য এক দৃষ্টিতে দেখছে হুক, তার প্রতি খানিকটা শ্রদ্ধাবোধ জাগছে মনে। সমপেশার লোকদের মধ্যে এ ধরনের পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রায়ই দেখা যায়। হুক আরও একটা জিনিস উপলব্ধি করছে, প্রফেসরের কাঠামোটা রোগা পাতলা হলে কি হবে? শরীরে যথেষ্ট শক্তি রাখে সে। তার রিফ্লেক্সও খুব ভালো। পাহাড়ের ডাল বেয়ে উঠার সময় তার হাঁপানো, মদ খেয়ে মাতাল হওয়া স্রেফ অভিনয় মাত্র। অন্তত দুটো ক্ষেত্রে গর্ত টপকাবার জন্যে পাহাড়ি ছাগলের লাফ দিয়েছে সে। প্রায় অনায়াসে আরেকবার একটা পাথর সরিয়েছে পথ থেকে। ওজনে সেটা তার চেয়ে ভারী হবে। হুক বলল, এমনও হতে পারে যে ইনকা ভাস্কর্য আমরা খুঁজছি তার কোনো অস্তিত্বই নেই, নষ্ট হয়ে গেছে। সি প্লেনের পেছনে সিট থেকে মাথা নাড়লেন ফোর্ড। আমার তা মনে হয় না। ভেঙে গেলেও টুকরোগুলো আমি চিনতে পারতাম। সেগুলো হয়তো সরিয়ে ফেলা হয়েছে। প্রাচীন স্কাল্পচার
মিউজিয়ামে তুলে নিয়ে গিয়ে প্রদর্শনের জন্য জোড়া লাগানো হয়েছে, এরকম ঘটনা, অনেক ঘটনার কথা আমি জানি। মেক্সিকান আর্কিওলজিস্টরা বড় আকারের কোনো পাথরের মূর্তি সরিয়ে নিয়ে গিয়ে প্রদর্শনের আয়োজন করলে জানতাম আমি, বললেন ফোর্ড। তাহলে ব্যাখ্যা করুন, যেখানে ওটা থাকার কথা সেখানে নেই কেন? বুঝতে পারছি না, স্বীকার করলেন ফোর্ড। হাসিয়ান্দায় পৌঁছেই নোটগুলো আবার চেক করব আমি। ছোট্ট কোনো ক্লু হয়তো চোখ এড়িয়ে গেছে গোল্ডেন মুভি অনুবাদ করার সময়। আশা করি কাল সকাল হবার আগেই ক্লুটা আপনি পেয়ে যাবেন, শুকনো গলায় বললেন হুক। সেই সকাল 9টা থেকে কন্ট্রোলে রয়েছেন ফোম। ক্লান্তিতে ঘুম এসে যাচ্ছে তার। কন্ট্রোল কলাম 2 উরুর মাঝখানে চেপে ধরে থার্মোস থেকে 1 কাপ কফি ঢাললেন, কিন্তু চুমুক দিতেই বিকৃত হয়ে উঠল মুখ। শুধু ঠান্ডা নয়, তেতো বিষের মতো লাগলো। অকস্মাৎ মেঘের তলায় নীল কি যেন একটা ঝিক করে উঠল। চোখের কোণ দিয়ে দেখতে পেলেন তিনি। বাফিন ফ্লাইং বোর্ডের জানালা দিয়ে ডান দিকটা দেখিয়ে বললেন, গাল্পের এই অংশে আগে তো কোনো হেলিকপ্টার দেখিনি। হুক সেদিকে তাকাবার প্রয়োজনও বোধ করলেন না। সম্ভবত মেক্সিকান নেভি প্যাট্রোলে বেরিয়েছে। জেলেরা কেউ বিপদে পড়েছে কিনা দেখছে বোধহয়, মন্তব্য করলেন ফোর্ড। মাথা নাড়লেন ফোম। নীল রঙের সামরিক হেলিকপ্টার হয়। হুক জানতে চাইলেন, গায়ে কিছু লেখা নেই? বেনকিওলা তুলে উইন্ড স্ক্রিনের ভেতর দিয়ে তাকালেন ফোম। ন্যাশনাল আন্ডার ওয়াটার অ্যান্ড ম্যারিন এজেন্সির কপ্টার। গাল্পে ওরা কি করছে বলো তো? সারা দুনিয়ায় সাগর নিয়ে গবেষণা করে ওরা, বললেন ফোর্ড। গুরুত্ব দিচ্ছেন না। কেউ লক্ষ্য করল না। শির দ্বারা খাড়া হয়ে গেছে হুকের। তার মনে পড়ে গেছে ফেরুতে তাদের অপারেশন বন্ডল করে দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর 2 জন অফিসার। পরে যখন ফটোগ্রাফার হপকিন্স, আর্কিওলজিস্ট ডক্টর জুলিয়া ও ফ্যারেবিয়ান ছাত্রছাত্রীদের নিয়ে পালাচ্ছিল, তারা ধাওয়া করে ডাফ ইন্টারন্যাশনালের একটা হেলিকপ্টার, সেটাও হারাতে হয়েছে। পরে তিনি শুনেছেন যে তাদেরকে সাগর থেকে উদ্ধার করেছিল নুমার রিসার্চ শিপ লায়ন। সেই নুমার হেলিকপ্টার কর্টেজ সাগরে কেন? কি করছে তারা? ফোম খানিক ইতস্তত করে বললেন তিনি। ফেরুতে যারা আমাদের ক্ষতি করেছিল তাদের সঙ্গে নুমার সম্পর্ক থাকতে পারে। পালাবার সময় নুমার একটা জাহাজই উদ্ধার করেছিল তাদেরকে। এই ব্যাপারটার সঙ্গে কোনো যোগাযোগ আছে বলে মনে হয় না, জবাব দিলেন ফোম। ফেরুতে কে আপনাদের কি ক্ষতি করেছিল? প্রশ্ন করলেন ফোর্ড। আপনার জানার দরকার নেই, বললেন হুক। ভাইকে জিজ্ঞেস করলেন, হেলিকপ্টারে প্যাসেঞ্জার কজন? মডেলটা দেখে মনে হচ্ছে 4টে সিট আছে, তবে আমি পাইলট ছাড়া আর মাত্র একজনকে দেখতে পাচ্ছি। ওরা কি এদিকে আসছে না চলে যাচ্ছে? তির্যক একটা ফ্লাইট পাথ ধরে আসছে, তবে উড়ে যাবে আমাদের 200 মিটার উপর দিয়ে। তুমি উপরে উঠে ওটার কাছাকাছি যেতে পারো, আমি যাতে ভালো করে একবার দেখতে পাই। যার লাইসেন্স নেই অ্যাভিয়েশন অথরিটি তার লাইসেন্স কাটতে পারবে না, হাসছেন ফোম। বললে পাইলটের কোলে বসিয়ে দিতে পারি তোমাকে। ব্যাপারটা কি নিরাপদ জানতে চাইলেন ফোর্ড। সবগুলো দাঁত দেখিয়ে ফোম জবাব দিলেন, নির্ভর করে দ্বিতীয় পাইলটের ওপর। চোখে বিনকিওলা তুলে নীল হেলিকপ্টারের দিকে তাকালেন হুক। ফেরুর সিনখোলের কাছে যেটা নেমেছিল এটা সেরকম নয়। নিজেকে তিনি অভয় দিলেন। আন্দেজে যারা আকাশ থেকে পড়েছিল এরা তারা হতে পারে না। বিনকিওলার সামান্য ঘুরিয়ে ককপিটে তাকালেন তিনি, আর কয়েক সেকেন্ড পরই ভেতরের লোক দুজনকে দেখতে পাবেন। অজানা কোনো কারণে টান পড়ল তার নার্ভে। তোমার কি মনে হয়? জিজ্ঞেস করল শামীম। এরাই কি হতে পারে? চোখে একজোড়া নেভাল গ্লাস। হেলিকপ্টারের নিচে তাকিয়ে সি প্লেনটাকে দেখছে রানা। আগেই লক্ষ্য করেছি, একটা দ্বীপকে ঘিরে মিনিট 15 চক্কর দিল পাইলট।
সম্ভবত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দেখা হয়েছে আমাদের। অ্যাডমিরাল বলছিলেন আমাদের চেয়ে 2 দিন আগে চার্জ শুরু করেছে ওরা, বলল শামীম। এখনো বুঝছে, তার মানে পায়নি কিছু। হাসল রানা। আমাদের তাতে খুশি হওয়ার কিছু নেই। ওরা যদি না পায়, আমরাও যদি না পাই, তাহলে ধরে নিতে হবে ইনকারা আমাদেরকে বোকা বানিয়েছে। না, ভেবে দেখো, একই এলাকায় দুটো দল চার্জ করছি আমরা, অথচ জানি দুটো আলাদা উৎস থেকে পাওয়া সূত্র ব্যবহার করছি আমরা। আমাদের কাছে রয়েছে ইনকা কুইপু, ওদের কাছে রয়েছে গোল্ডেন মমি স্যুটে খোদাই করা নকশা। ইনকারা কাউকে যদি বোকা বানাতে চাইতো, 2 সেট আলাদা সূত্র আমাদেরকে দুটো আলাদা লোকেশনে নিয়ে যেত। না, ইনকারা ধোকা দেয়নি। গুপ্তধন আছে, আমরা সেটা ঠিক জায়গাটা খুঁজে পাচ্ছি না। ধরে নেওয়া চলে দুদলই আমরা প্রতিটি দ্বীপ কাভার করেছি, জিওলজিক্যাল কাঠামোর সঙ্গে যেগুলো মিলে। তাহলে পাচ্ছি না কেন পেশাজটাকে? চোখ ইশারায় সাগর দেখালো রানা। ওখানে কোথাও আছে, আছে গত 500 বছর ধরে। আমাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সি প্লেনের দিকে হাত তুলল শামীম। বন্ধুরা উঠে আসছে, ভালো করে দেখতে চায় আমাদের। চাও খসিয়ে দিই? পারবে না, আমাদের চেয়ে ওদের এয়ার স্পিড ঘন্টা 80 কিলোমিটার বেশি। কোর্স সোজা রেখে বোটের দিকে ফিরে চলো। এমন কিছু করো না যাতে সন্দেহ হয় ওদের। বাফেন সি প্লেন, বলল শামীম। সুন্দর, তাই না? জবাব না দিয়ে রানা বলল, একটু যেন বেশি কাছে সরে আসছে। বোধহয় গায়ে লেখাগুলো পড়তে চায়। চোখে বিনকুয়েলা তুলে সি প্লেনের ককপিটে তাকালো রানা। ওদের কপ্টারের কাছ থেকে এখন মাত্র 50 মিটার অর্থাৎ 164 ফুট দূরে ওঠা, পাশাপাশি ছুটছে। কি দেখতে পাচ্ছ? জিজ্ঞেস করল শামীম। বিনকিওলা তুলে আমার দিকে তাকিয়ে রয়েছে এক লোক, বলল রানা। হাসলেও কোনো শব্দ হলো না। মেয়ে নয় তো? সি প্লেনের প্যাসেঞ্জার এক মুহূর্তের জন্য বিনকিউলার নামিয়ে চোখ রগড়ালো, তারপর আবার তাকালো। হাত যাতে না কাঁপে শরীরে কোনো চেপে ধরল রানা। চোখ থেকে যখন বিনকিউলার নামালো, মুখে হাসি উবে গেছে। ফেরুর এক পুরনো বন্ধু, অবাক গলায় বলল ও। ফেরুর এক পুরনো বন্ধু, অবাক গলায় বলল। ঘাড় ফিরিয়ে তাকালো শামীম। কি বললে? পুরানো বন্ধু? সেই জাল লোকটা ডক্টর গ্যারি রবিনের জায়গায় অভিনয় করছিল। ব্যাটার নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইবে। হাসিটা ফিরে এলো রানার মুখে, তবে শয়তানি ভাব নিয়ে। তারপর একটা হাত তুলে নাড়ল ও। অপ্রত্যাশিতভাবে মুখোমুখি হওয়ায় রানা যদি অবাক হয়ে থাকে, হুক হয়েছেন স্তম্ভিত। তুমি? আতকে উঠলেন তিনি। কি বললে? জিজ্ঞেস করলেন ফোম। যে লোক তার মহা ক্ষতি করেছে তাকে দেখতে পেয়ে মাথাটা যেন ঘুরে গেছে হুকের। ঠিক বুঝতে পারছে না দৃষ্টিভ্রম কিনা। বিনকিউলার অ্যাডজাস্ট করে ভালো করে তাকালেন না। কোনো সন্দেহ নেই, মুখে শয়তানি হাসি, হাত নেড়ে বিদায় জানাচ্ছে। বিনকিউলার সামান্য একটু ঘোরাতে পাশে বসা শামীমকেও চিনতে পারলেন তিনি। বুকের ভেতর আরেকবার লাফিয়ে উঠল তার হৃৎপিণ্ড। ফোম? ফেরুতে এই লোকগুলোই আমাদের সর্বনাশ করেছিল, ভারী গলায় বললেন তিনি। ফোম বিশ্বাস করতে পারছেন না। তা কি করে হয়? তুমি ভুল করছো না তো? প্রশ্নই ওঠে না। ওদের চেহারা আমার মনে গেঁথে গেছে। ওরা আমাদের পরিবারকে কয়েক মিলিয়ন ডলারের আর্টিফ্যাক্ট থেকে বঞ্চিত করেছে ফোম। ওদের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনছেন ফোর্ড। ওরা এখানে কেন? জানতে চাইলেন তিনি। এটা একটা জিজ্ঞেস করার কথা হলো? কেন আবার? গুপ্তধনের খোঁজে। আমাদের প্রজেক্টের তথ্য কেউ একজন নিশ্চয়ই পাচার করেছে। চোখ গরম করে ফোর্টের দিকে তাকালেন হুক। নুমায় নয়তো আমাদের ভালো মানুষ প্রফেসরের বন্ধু আছে। সরকারি অফিসারদের সঙ্গে বছরে একবার দেখা হয় আমার, 15 এপ্রিলে, যেদিন আমি ইনকাম ট্যাক্সের ফাইল জমা দিই। শান্ত সুরে বললেন ফোর্ড। যারাই হোক ওরা আমার বন্ধু নয়।
ফোম দ্বিধাগ্রস্ত। একটা কথা ঠিক, বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাননি প্রফেসর। আমাদের সিকিউরিটিতে কোনো খুঁত নেই, তবে লোকগুলোর আসল পরিচয় জানা গেলে। ওরা বাংলাদেশ নৌবাহিনীর দুজন অফিসার, বললেন হুক। আর্কিওলজিস্ট ডক্টর জুলিয়া একজন ফটোগ্রাফার ও কয়েকজন ফেরুভিয়ান স্টুডেন্টকে উদ্ধার করেছিল কুয়ার কাছ থেকে। রানা ও শামীম, ওদের মধ্যে রানাই বেশি বিপজ্জনক। আমার লোকজনকে সেই কচুকাটা করেছে। ডেলগাদোকে পুরুষত্বহীন করার জন্য সেই দায়ী। নুমার সঙ্গে ওদের কি সম্পর্ক আমি ঠিক বুঝতে পারছি না। এখন তাহলে কি করা উচিত আমাদের, জিজ্ঞেস করলেন ফোম। পিছু নিয়ে দেখে আসা দরকার কোত্থেকে ওরা অপারেশন চালাচ্ছে। পিছু নিতে গেলে ফুয়েলে কুলাবে না, বললেন ফোম। তাহলে যেভাবে হোক নিচে নামা ওদের, হেলিকপ্টার ক্র্যাশ করাও, হিস হিস করে বললেন হুক। মাথা নাড়লেন ফোম। ওরা যদি সত্যি বিপজ্জনক লোক হয়, নিশ্চয়ই সঙ্গে অস্ত্র আছে, কিন্তু আমাদের কাছে নেই। আপাতত ছেড়ে দেওয়া যাক হুক, পরে আবার সুযোগ আসবে। নুমাকে ওরা কাবার হিসেবে ব্যবহার করছে, বললেন হুক। আমাদের মুখের গ্রাস কেড়ে নিতে চায়। কি বলছেন ভেবে দেখুন। ফোর্টের গলায় ঝাঁজ। কোথায় চার্জ করতে হবে এটা জানা ওদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। গোল্ডেন মমির ইমেজ আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ রেকর্ড করার সুযোগ পায়নি। হয় এটা একটা কাকতালীয় ব্যাপার, নয়তো আপনি দৃষ্টিভ্রমের শিকার। ফোর্টের কথা শুনতে পেলেন না হুক। মৌপাক ডেলগাদোর কথা ভাবছেন তিনি। বিস্ময় ও ভয় কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। ধীরে ধীরে মাথায় একটা বুদ্ধি গজাচ্ছে। শত্রুর বিরুদ্ধে পাগলা একটা কুকুরকে লেলিয়ে দেওয়ার কথা ভাবছেন তিনি। এই বা তোমাদের রক্ষা নেই, বিড়বিড় করলেন আপন মনে। জেট নিয়ে ফিরে এসেছেন টমাস ডাফ। সেলিনা ফোর্ডকে সঙ্গে নিয়ে হাসি আন্দা অপেক্ষা করছেন, ক্লান্ত ও বিধবস্ত চেহারা। প্রফেসর ফোর্ডকে নিয়ে তার দুই ভাইও ফিরলেন। ওরা বসার পর ডাফ বললেন, কিছু পেয়েছো কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না? চেহারা দেখি সব বুঝতে পারছি। পাইনি, তবে পাবো, একটা হাই তুলে বললেন ফোম। পিসাসটা ওখানেই কোথাও আছে। আমি আর আগের মতো ভরসা পাচ্ছি না, নিচু গলায় বললেন প্রফেসর। হাত বাড়িয়ে বোতল থেকে খানিকটা জিন ঢাললেন একটা গ্লাসে। চার্জ করার মতো আর খুব কম দিবি বাকি আছে। এগিয়ে এসে ঢাপের পিঠে একটা হাত রাখলেন হুক। আমরা ভেবেছিলাম আরো 3 দিন আগে ফিরবে তুমি। হ্যাঁ, দেরি হয়ে গেল। ভালো একটা ব্যবসা পেয়ে গেলাম। 12 লাখ সুইচ ফ্রাঙ্ক লাভ হয়েছে আমাদের। কে কিনলো ওগুলো, জানতে চাইলেন হুক। কোনো ডিলার? একজন কালেক্টর, এক সৌদি শেখ। আর বেনেটের সঙ্গে কেমন হলো ব্যবসা? তাকে আমার পুরো লট বিক্রি করেছি, শুধু ইন্ডিয়ান পুতুলগুলো ছাড়া। কি কারণে কে জানে, ওগুলো দেখে ভয় পেয়ে যায় সে। হেসে উঠলেন হুক। অনেকেরই ধারণা এসব জিনিস অভিশপ্ত, সংস্পর্শে এলে ক্ষতি হয়ে যাবে। ফোম জিজ্ঞেস করলেন, পুতুলগুলো তুমি ফিরিয়ে এনেছো? এগুলো আমি একবার দেখতে চাই। প্লেনের কার্গো হোল্ডে আছে, বাক্সের ভেতর। জিনের গ্লাসে চুমুক দিলেন ডাব। তোমরা কিন্তু আমাকে হতাশ করলে। আমি একটা সুখবরের আশায় বসেছিলাম। চেষ্টা তো কম করিনি, জবাব দিলেন ফোর্ড। কলোরাডো নদীর দক্ষিণ থেকে সান লুকাস পর্যন্ত সব কটা দ্বীপ পরীক্ষা করেছি, কিন্তু কোনো পিশাচ দেখতে পাইনি। বরং একটা খারাপ খবর এনেছি, বললেন হুক। ফেরুতে যারা আমাদের ক্ষতি করলো মনে আছে? ওদের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। ভ্রু কুচকে তাকিয়ে থাকলেন ডাব। কি বলছো? ঠিকই বলছি। সন্দেহ নেই আমাদের মতো ওরাও হুয়াস্কারের গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে। আমারও তাই ধারণা, বললেন ফোম। তা না হলে ওই একই এলাকায় ওদেরকে দেখা যাবে কেন? তার মানে ওরা জানবে কিভাবে হুয়াস্কারের গুপ্তধন কোথায় পাওয়া যাবে? এবার সেলিনা ফোর্টও আলোচনায় অংশগ্রহণ করলেন। ওরা হয়তো তোমাদেরকে অনুসরণ করছিল, স্বামীকে বললেন তিনি। খালি একটা গ্লাস বাড়িয়ে দিলেন। ফোর্ড সেটা ভরে দিচ্ছেন।
মাথা নাড়লেন ফোম। ওদের হেলিকপ্টারের চেয়ে আমাদের সি প্লেনের ফুয়েল রেঞ্জ অনেক বেশি, প্রায় দ্বিগুণ। ডাফের দিকে ফিরে ফোর্ড বললেন, আমার স্ত্রীর কথা যুক্তি আছে। হঠাৎ দেখা গেছে, এটা বিশ্বাস্য বলে মনে হয় না। ব্যাপারটা আমরা কিভাবে সামলাবো জানতে চাইলেন হুক। ঠোঁট টিপে হাসলেন ডাফ। আমার ধারণা এই প্রশ্নের উত্তর দেবেন মিসেস ফোর্ড। আমি? সেলিনা ফোর্ড বিস্মিত। কিন্তু আমি তো শুধু বলেছি। ওরা নিশ্চয়ই আমাদেরকে অনুসরণ করছিল। তো চোখ শুরু করে মিসেস ফোর্টের দিকে তাকালেন ডাফ। লোকাল ল এনফোর্সমেন্টে আমাদের লোক আছে, মাসে মাসে টাকা পায়। এবার তাদের কাজ দেখাবার পালা। আমাদের প্রতিদ্বন্দ্বীরা কোথায় থেকে অপারেশন চালাচ্ছে ওদের কাছ থেকে জেনে নেব আমরা। তারপর আমরাই ওদের অনুসরণ করব। সন্ধ্যা হবার আধ ঘন্টা আগেই প্ল্যাটফর্মের লোডিং থেকে হেলিকপ্টার নামিয়ে আনলো শামীম। এক পাশে দাঁড়িয়ে আছে দুজন ডেক হ্যান্ড। কর্ডানো আর রোজা স্কাফটারকে ঠেলে গুহা আকৃতির অটো ঢেকে নিয়ে গিয়ে বেঁধে রাখবে। রোটর ব্লেডের নাগালের ঠিক বাইরে লরিলি দাঁড়িয়ে আছে, তার পাশে রেডক্লিফ। ওদের সঙ্গে আরো দুজনকে দেখা গেল। ফেরির প্রকাণ্ড সুপার স্ট্রাকচারের আড়াল থেকে বেরিয়ে এলো। ককপিটের জানলা দিয়ে মাথা বের করে তাকালো শামীম। রেডক্লিফ চিৎকার করে জানতে চাইলেন, এনি লোক, এনি লাক? জবাবে হাসল শামীম। হেলিকপ্টারের প্যাসেঞ্জার ডোর খুলে নিচে নামলো রানা। অতিথি দুজনকে দেখতে পেয়ে কপালে তুলল ব্রু। ভাবিনি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখানে তো নয়, বলল ডক্টর জুলিয়ার ঠোঁটে মিষ্টি হাসি। রানার সঙ্গে হ্যান্ডশেক করলো হপকিন্স। বলল, এভাবে হুট করে চলে আসে আপনি কিছু মনে করেননি তো মিস্টার রানা? আরে না, খুশি লাগছে আমার। সবার সঙ্গে পরিচয় হয়েছে তো। মাথা ঝাঁকিয়ে হপকিন্স বলল, আশা করিনি একজন কংগ্রেস সদস্যা ও নুমার অ্যাসিস্ট্যান্ট এখানে আমাদেরকে অভ্যর্থনা জানাবেন। সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। ফেরুর অ্যাডভেঞ্চার সম্পর্কে ডক্টর জুলিয়ার মুখে শুনলাম সব, বলল লরেলি। দারুণ ইন্টারেস্টিং জীবন তার। হেলিকপ্টার থেকে নেমে শওকতুকে ওদের দিকে তাকিয়ে থাকলো শামীম। সুন্দরী মেয়েরা না থাকলে কোনো কিছুই জমে না, বলল সে। কিন্তু ব্যাপারটা কি? এটা কি পুনর্মিলন নাকি মমি শিকারীদের কনভেনশন? তাই তো। কটেজ সাগরে কি উপলক্ষে আপনাদের আগমন জিজ্ঞেস করল রানা। তিনজন ভদ্রলোক আমাদেরকে অনুরোধ করলেন আমরা যেন ফেরুর কাজ ফেলে আপনাদের সঙ্গে যোগ দেই, জবাব দিল জুলিয়া। রেডক্লিফের দিকে তাকালো রানা। তিনজন ভদ্রলোক মানে? অসহায় ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে রানাকে এক টুকরো কাগজ দেখালেন রেডক্লিফ। এই প্যাক্স থেকে শুধু জানা গেছে ওরা আসছেন। এটা পাবার 1 ঘন্টা পর হাজির হলেন ওরা একটা চার্টার করা বোট নিয়ে। বললেন, আপনারা না ফিরলে কিছুই ব্যাখ্যা করবেন না। 3 ভদ্রলোকের একজন ছিলেন ফেরু সরকারের এক কর্মকর্তা, দ্বিতীয়জন ইউএস কাস্টমসের এক অফিসার, তৃতীয়জন রানা এজেন্সির একজন কর্মকর্তা, নাম সোহেল আহমেদ, বলল হপকিন্স। আমাদেরকে বলা হলো আপনারা হুয়াস্কারের গুপ্তধন পাওয়ার পর ওগুলোর ছবি তুলতে হবে আমাদের, ব্যাখ্যা করল জুলিয়া। আমাকে অনুরোধ করার কারণ, আন্দিয়ান কালচার ও আর্টিফ্যাক্ট সম্পর্কে বুঝি আমি, আর সবাই জানে যে আমি যেখানে থাকবো ফটোগ্রাফার হিসেবে হপকিন্সও সেখানে থাকবে। ওরা বলল, আর আপনারা আসতে রাজি হয়ে গেলেন? রানার প্রশ্নের জবাব দিল হপকিন্স। আরও রাজি হলাম এই জন্য যে শুনলাম আন্দেজে যে স্মাগলারদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল তাদের সঙ্গে আন্ডারগ্রাউন্ড আর্টি ডিলার ফ্যামিলির সম্পর্ক আছে। তারাও নাকি হুয়াস্কারের গুপ্তধন খুঁজছে। ডাব পরিবার। মাথা ঝাঁকালো হপকিন্স। ভাবলাম আপনাদের সঙ্গে যোগ দিলে ডক্টর গ্যারি রুবিনের খুনিকে ধরার একটা সুযোগ পেতে পারি। 1 মিনিট, বলল শামীম। ডেলগাদো আর সলপেমা চাকর সঙ্গে ডা পরিবারের সম্পর্ক আছে নাকি?
কেন, আপনারা জানেন না? সলপেমা চাকো তো ডাব পরিবারই। রানা ও শামীম পরস্পরের দিকে তাকালো। পরস্পরের মনের কথা পড়তে পারল ওরা। গ্যারি রবিনের ছদ্ম পরিচয়ধারী লোকটার সঙ্গে ওদের দেখা হয়ে গেছে, এটা কাউকে জানানো চলবে না। প্রসঙ্গ বদলে জুলিয়াকে রানা জিজ্ঞেস করল, কৈপুর মেসেজ কি জানা গেছে? বলা হয়েছে আপনাদের, মানে ব্রিফ করা হয়েছে? হয়েছে, বলল জুলিয়া। কি অনুরোধ করা হয়েছে সব আমরা জানি। কে জানালো? কাস্টমস অফিসার। তিনি কাগজে লেখা অনুবাদ এফবিআই একজন কর্মকর্তার কাছ থেকে পান। রানার চেহারা গম্ভীর হয়ে উঠল। বাকি থাকলো শুধু প্রেস মিডিয়াকে ডেকে সব বলে ফেলা। ওয়াশিংটন এরপর হয়তো হলিউডকে মুভি রাইট বিক্রি করবে। ব্যাপারটা যদি রটে যায়, বলল শামীম, সারা দুনিয়া থেকে ছুটে আসবে ট্রেজার হান্টাররা। অসম্ভব ক্লান্ত বোধ করছে রানা। সারা শরীর অসাড় লাগছে, পিঠ আর ঘাড় টনটন করছে ব্যথায়। জুলিয়ার দিকে ফিরে বলল, দুঃখিত, শুধু শুধু কষ্ট করে এলেন আপনারা। জুলিয়া অবাক। তার মানে কি, আপনারা ট্রেজার সাইট খুঁজে পাননি? কেউ বলেছে পেয়েছি, বলেনি, তবে সেই রকম আভাস দেওয়া হয়েছে। না, বলল রানা, পাথরের কোনো পিশাচ আমরা দেখতে পাইনি। কৈপুতের যে সিম্বল মার্কার আছে, আপনি তার সঙ্গে পরিচিত মিস জুলিয়া? হ্যাঁ, ইতস্তত না করে জবাব দিল জুলিয়া। দ্য ডোমোনিয়া ডেল মুয়ার্স। দীর্ঘশ্বাস ফেলল রানা। দ্য ডেমন অব দ্য ডেড। ডক্টর লোপেজ আমাদের বলেছেন, আংশিক চিতা, আংশিক সাপ, আংশিক শুকুন। মৃতদের কেউ বিরক্ত করলে দাঁত বসা তার গায়ে। শরীর আর ডানায় আঁশ আছে, বলল জুলিয়া। কি খোঁজা হচ্ছে তা যখন জানা আছে, বলল লরিলি, না পাবার কারণ কি? কাঠামার সঙ্গে মেলে এমন সবগুলো দ্বীপ পরীক্ষা করেছি আমরা, কোনো লাভ হয়নি, বলল শামীম। ঠিক, বলল রানা, আমরা কোনো পিশাচ দেখিনি। ম্লান হয়ে গেল জুলিয়ার চেহারা। তাহলে ব্যাপারটার কোনো গুরুত্ব নেই, স্রেফ একটা গুজব বা মিথ্যা। কাঠের প্যাসেঞ্জার বেঞ্চের উপর ধপ করে বসে পড়ল শামীম। আমি হতাশ। তার পাশেই বসে পড়লেন রেডক্লিফও, মাথায় হাত দিয়ে। আমিও, ধীরে ধীরে বললেন তিনি। অ্যাডমিরালকে তাহলে জানাই, প্রজেক্ট বন্ধ করে ফিরে যাচ্ছি আমরা। সি প্লেনে আমাদের প্রতিদ্বন্দ্বীরাও নিশ্চয় হাল ছেড়ে দিয়ে ফিরে যাবার কথা ভাবছে, বলল শামীম। ফিরে গেলেও আবার আসবে ওরা, বলল রানা। $1 বিলিয়ন ট্রেজার এত সহজে হাল ছাড়বে না। অবাক হয়ে তাকালেন র্যাডক্লিফ। ওদের সঙ্গে আপনাদের দেখা হয়েছে নাকি? পাশ কাটিয়েছি আমরা, সংক্ষেপে বলল রানা। হাত নেড়েছি। দুঃখ এই যে ডক্টর রবিনের খুনিকে ধরা গেল না, বলল হপকিন্স। জুলিয়া তার কাঁধে হাত রেখে বলল, আমরা বরং ফেরতে ফিরে যাবার প্রস্তুতি নিই। সবাই এত খাটাখাটি করলো, আর এই তার ফল। লরিলি ব্যাপারটা মেনে নিতে পারছে না। আমি এখন গোসল করব, বিয়ার খাবো 2টো, ডিনারে বসে সাবার করব একটা স্টেক, তারপর সারা রাত নাক ডেকে ঘুমাবো। সকালে কি করব? সকালে আর কোনো কাজ নেই আমার, কুৎসিত পিশাচটাকে খুঁজে বের করা ছাড়া। সবাই হতাশায় হাবুডুবু খাও, চোখে অন্ধকার দেখো, আমি কিন্তু পরাজয় মানতে রাজি নই। সবাই এমন দৃষ্টিতে তাকিয়ে থাকলো, রানা যেন পাগল হয়ে গেছে। নিস্তব্ধতা ভাঙল শামীম। হঠাৎ তুমি কি ভেবে এত উৎসাহ বোধ করছো? জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো রানা। আজ রাতে কার রান্নার পালা? হাত তুলল রেডক্লিফ। আমার। হঠাৎ এই প্রশ্ন? কারণ খাওয়া দাওয়ার পর একটা প্ল্যান তৈরি করব আমি, বলল রানা। সেই প্ল্যান ধরে খুঁজলে কুৎসিত পিশাচটাকে পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। কোন দ্বীপে খুঁজবেন আপনি? জানতে চাইল জুলিয়া, ক্ষীণ হলেও তার গলায় বিদ্রুপের সুর। কোনো দ্বীপও নয়, রহস্য থাকলো রানার জবাবে। দ্বীপবাদ। হুয়াস্কারের গুপ্তধন আছে শুকনো ডাঙ্গায়। 1.5 ঘন্টা পর হেলমে রয়েছে শামীম। ফেরিবোট প্ল্যাটফর্ম উত্তরের পথ ধরে ফিরে যাচ্ছে সান ফিলিপির দিকে। গ্যালিতে রয়েছেন রেডক্লিফ, ডিনার তৈরিতে ব্যস্ত, তাকে সাহায্য করছে হপকিন্স।
রানাকে খুঁজতে বেরিয়েছে লরেলি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। শেষে ইঞ্জিন রুমে নেমে এলো সে। দেখলো একটা ফোল্ডিং চেয়ারে বসে রয়েছে রানা, গল্প করছে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে। লরেলির হাতে বিয়ারের কয়েকটা ক্যান পা টিপে টিপে ওর ঠিক পেছনে এসে দাঁড়ালো সে। বিল লুসিও, চিফ ইঞ্জিনিয়ার, প্রকাণ্ড দেহী যুবক, কাজ করতে করতে গল্প করছে। সুসি আমার বউ, তার অভিযোগ আমি নাকি এই ইঞ্জিনকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমি বলি আমার জীবনের অর্ধেক হলো তুমি, বাকি অর্ধেক এই ইঞ্জিন। তাল মিলিয়ে রানা বলল, মেশিনের প্রতি পুরুষদের ভালোবাসা মেয়েরা কোনোদিন বুঝবে না। গ্রিজ মেখে পিচ্ছিল হয়ে থাকা গিয়ার আর পিস্টনকে কিভাবে ভালোবাসা যায় কোনো মেয়ের তা বোধগম্য হবার কথা নয়। রানার পেছন থেকে মন্তব্য করল লরেলি। খালি হাতটা দিয়ে রানার গলা জড়িয়ে ধরল, কারণ ওগুলো পাল্টা ভালোবাসে না। হেসে উঠল লুসিও, আমরা ধরা পড়ে গেছি মিস্টার রানা। এইভাবে আড়াল থেকে কথা শোনা অন্যায়। রানার হাতে বিয়ারের ক্যানগুলো ধরিয়ে দিয়ে লরেলি বলল, মেয়েদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানলে আসতাম না। 10 মিনিটের মধ্যে ডিনার পরিবেশন করা হবে, কথাটা বলতে এসেছিলাম। কার ডগ থেকে মই বেয়ে নিচে নেমে এলো কর্ডানা। স্প্যানিশ ভাষায় লুসিওর সঙ্গে কথা বলল সে। রানার দিকে ফিরে লুসিও বলল, মিস্টার রানা, কর্ডানা বলছে একটা প্লেনের আলো দেখতে পেয়েছো। আলোটা গত আধ ঘন্টা ধরে ফেরিকে ঘিরে চক্কর দিচ্ছে। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল রানা। শুভ লক্ষণ। শুভ লক্ষণ মানে? রানার হাত ধরে ঝাঁকি দিল লরেলি। আমাদের প্রতিপক্ষ। হাসি মুখে বলল রানা, আমাদের মতো ওরাও ব্যর্থ হয়েছে, তার মানে এখন ওরা আমাদেরকে অনুসরণ করবে, ফলে আমরা কিছু সুবিধে পাব। ডাইনিং হলে 30টা টেবিল, তার একটায় বসে ডিনার খেলো ওরা। টেবিল পরিষ্কার করার পর একটা নটিক্যাল ও দুটো জিওলজিক্যাল আর ল্যান্ড সার্ভে ম্যাপের ভাঁজ খুলল রানা। ওর কথাগুলো এত পরিষ্কার ও স্পষ্ট, বুঝতে কারো অসুবিধে হচ্ছে না। ল্যান্ডস্কেপ আগের মতো নেই। গত প্রায় 500 বছর অনেক বদলেছে। ম্যাপগুলো এক এক করে সাজালো রানা। তারপর একটা কাগজে উত্তর গালফ থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার কোচেলা ভ্যালি পর্যন্ত অবিচ্ছিন্ন বিশাল মরু এলাকাটা আঁকলো। আজ যেখানে আমরা কলোরাডো মরুভূমি বা সল্টক সাগরের উপরে ইম্পেরিয়াল ভ্যালি দেখতে পাচ্ছি, কয়েক হাজার বছর আগে ওখানে ছিল কর্টেজ সাগর। শত শত বছর ধরে বন্যা হয়েছে কলোরাডো নদীতে, বিপুল পলি বয়ে এনেছে সাগরে। এভাবে ধীরে ধীরে একটা অববাহিকা তৈরি হয়। সাগরের উত্তর এলাকায় একটা বাঁধ বা পাঁচিল মাথা ছাড়া দেয়। পলির এই বাঁধ পিছলে রেখে যায় বিপুল জল, পরে যেটার নামকরণ করা হয় লেক কাহুইলা। তীরে যেসব ইন্ডিয়ানরা বাস করত সম্ভবত তাদের নামেই। বেসিনটাকে ঘিরে রেখেছে ছোট ছোট পাহাড়, যেগুলোর কিনারা ধরে হাঁটার সময় এখনো পুরনো ওয়াটার লাইন দেখতে পাওয়া যায়, আর মরুভূমিতে পাওয়া যায় ছড়িয়ে থাকা সি সেল। ওটা শুকালো কবে জানতে চাইল জুলিয়া। 1100 থেকে 12 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে সল্টন সি এলো কোত্থেকে? মরুভূমিতে সেচ দেওয়ার জন্য একটা খাল কাটা হয় কলোরাডো নদীর পানি আনার জন্য। 1905 সালে অস্বাভাবিক বৃষ্টি ভারী হয়েছিল। নদীর স্রোত খালের পাড় ভেঙে ফেলে, ফলে মরুভূমির নিচের অংশে পানি ঢুকে পড়ে। তাড়াহুড়ো করে বাঁধ তৈরি করে তা ঠেকানো সম্ভব হলেও তার আগেই এত বেশি পানি বেরিয়ে এসেছে যে সল্টক সি তৈরি হয়ে যায়, যার সারফেস সি লেভেল থেকে 80 মিটার নিচে। আসলে ওটা বড় একটা লেক। শেষ পর্যন্ত লেক কাহুইলার দিকে এগোবে। সেচের জন্য খাল কেটে পানি বের করে নেওয়া হচ্ছে বলে এখনকার আকৃতি বদলাচ্ছে না। কোত্থেকে যেন মেক্সিকান ব্র্যান্ডির একটা বোতল বের করলেন রায়ক্লিফ। সবাইকে উৎসাহিত করার জন্য সাময়িক বিরতি, বললেন তিনি। গ্লাসের অভাবে প্লাস্টিকের কাপে পরিবেশন করা হলো। আহ, টোস্ট টু সাকসেস। নিজের কাপটা উঁচু করলেন তিনি। অ্যাডভেঞ্চারের সঙ্গে এসব জিনিস না থাকলে জমে না, স্বীকার করল শামীম, যদিও নিজে সে মদ্যপান করল না। লরেলি বলল, আমরা আশায় আশায় আছি, রানা নিশ্চয়ই কোনো সমাধান দিতে পারবে। দেখা যাক। সাবধানে বলল জুলিয়া, আগে সব কথা শুনি।
কথা না বলে ম্যাপগুলোর উপর ঝুঁকে পড়ল রানা। লাল টিম পেন দিয়ে মরুভূমির উপর একটা বৃত্ত আঁকলো। 1400 শতাব্দীতে মোটামুটি এই জায়গায় জুড়ে বিস্তৃত ছিল গালফ। নদীর জমে ওঠা পলি উত্তরে এগোবার আগে। যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর বর্তমান সীমান্ত থেকে 1 কিলোমিটার দূরেও নয়, মন্তব্য করলেন র্যাডক্লিফ। এলাকাটা এখন লাগুনা সালাডা নামে পরিচিত, বেশিরভাগ কাদা আর জলা। এই জলার প্রসঙ্গ উঠছে কেন জানতে চাইলেন র্যাডক্লিফ। উজ্জ্বল হয়ে আছে রানার চেহারা। ইনকা ও চাচাপনরা যে দ্বীপে হুয়াস্কারের গোল্ডেন চেইন লুকিয়ে রেখেছিল সেটা এখন আর কোনো দ্বীপ নয়। চেয়ারে হেলান দিল ও ব্র্যান্ডির কাপে চুমুক দিচ্ছে। কথাটা তাৎপর্য হজম করার সুযোগ দিয়ে চুপ করে থাকলো। কথাটা তাৎপর্য হজম করার সুযোগ দিয়ে চুপ করে থাকলো। ম্যাপগুলোর উপর হুমড়ি খেয়ে পড়ল সবাই। রানাতের প্রাচীন তীর রেখাগুলো গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। রানার আঁকা খুদে একটা সাপের দিকে সবার দৃষ্টি আকৃষ্ট করলো জুলিয়া। জলাভূমি আর লাস টিনেজাস মাউন্টেনের মাঝখানে উঁচু হয়ে থাকা একটা পাথরকে বেঁচিয়ে আছে সাপটা। এটার কি তাৎপর্য? জায়গাটা চিহ্নিত করেছি, বলল রানা। জিওলজিক্যাল সার্ভ ম্যাপটা খুঁটিয়ে পরীক্ষা করলেন র্যাডক্লিফ। দেখা যাচ্ছে আপনি একটা ছোট পাহাড়কে নির্বাচন করেছেন। চূড়াটা 500 মিটারের কিছু কম উঁচু। তার মানে 1600 ফুটের মতো, বলল শামীম। কি নাম ওটা? জিজ্ঞেস করল লরেলি। সেরো এল ক্যাপিরুট, জবাব দিল রানা। ক্যাপিরুটের ইংরেজি মানে লম্বা ও চৌকা হ্যাট। তার মানে আপনি বলতে চাইছেন এই অদ্ভুত জায়গার মাঝখানে উঁচু একটা পাথরের উপর হুয়াস্কারের গুপ্তধন পাওয়া যাবে? রানা বলল, ম্যাপটা ভালো করে দেখুন। জলার পাশে মরুভূমির উপর বেশ কয়েকটা ছোট পাহাড় রয়েছে, যেগুলো চূড়ার চোখা। আমরা যেটা খুঁজছি তার বর্ণনার সঙ্গে সবগুলো মেলে। তবে সেরো এল ক্যাপিটোরই আমার পছন্দ। এইরকম অটল সিদ্ধান্তে আসার কি কারণ? জিজ্ঞেস করল জুলিয়া। নিজেকে একজন ইনকা ধরে নিয়ে চিন্তা করে বের করতে চেয়েছি দুনিয়ায় গ্রেটেস্ট ট্রেজার কোথায় লুকিয়ে রাখা যেতে পারে। আমি যদি জেনারেল নেমল্যাপ হতাম, একটা সাগরের উজানে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে এমন একটা দ্বীপ খুঁজতাম, দখলদার স্প্যানিশদের কাছ থেকে যথাসম্ভব দূরে কোথাও। 15 শতাব্দীর গোড়ার দিকে সেরো এল ক্যাপিরোট পর্যন্তই যেতে পারতেন তিনি, আর ওটার উচ্চতার জন্য সবচেয়ে বেশি চোখে পড়ে। ফেরি প্যাসেঞ্জার ডেকের পরিবেশ হঠাৎ বদলাতে শুরু করেছে। ব্যর্থতা ও পরাজয় সবাই প্রায় মেনেই নিয়েছিল, শুধু একা রানা বাদে। ওর আশা ও উৎসাহ এই মুহূর্তে সবার মধ্যে সংক্রমিত হচ্ছে। এমনকি জুলিয়াও সবার সঙ্গে দাঁত বের করে হাসছে, যেন মনে হচ্ছে আর কোনো সন্দেহ নেই, এবার নির্ঘাত হুয়াস্কারের গুপ্তধন পাওয়া যাবে। সবাই যেন নিশ্চিত সেরো এল ক্যাপিরুটের চূড়ায় পাথরের খোদাই করা পিশাচ মূর্তি পাবে ওরা। ওরা যদি জানতো সব কথা রানা বলেনি, আনন্দটুকু মাটি হয়ে যেত। রানা উপলব্ধি করছে সঠিক সিদ্ধান্তেই পৌঁছেছে ও। তারপর ছোটখাটো কিছু সন্দেহ রয়ে গেছে ওর মনে। আরও একটা ব্যাপারে চিন্তিত রানা, ডক্টর গ্যারি রুবিনের খুনিকে যে চিনতে পেরেছে ওরা, সে যে প্রতিদ্বন্দ্বী দলের একজন সদস্য, ও বা শামীম সে কথা কাউকে জানায়নি এখনো। ওদেরকে ঢাব বলা হোক বা সলপেমা চাকো, গুপ্তধন উদ্ধারের এক পর্যায়ে ওদের সঙ্গে সংঘর্ষ একটা বাঁধবেই, কোনো সন্দেহ নেই। রানা যে ট্রেজার সাইট আবিষ্কার করে ফেলেছে, প্রতিপক্ষ এখনো তা জানে না। তবে পিছু নিয়ে ঠিকই জানবো ওরা। তারপর কি হবে বলা কঠিন। ইউএস কাস্টমস আর FBI যত প্রতিশ্রুতি দিক, হুয়াস্কারের গুপ্তধন ডাবদের হাতে এই বা একবার পড়লে তা আর উদ্ধার করা সম্ভব হবে কি? মোপাক ডেলগাদুর কথা মনে পড়ে যাচ্ছে রানার। ঠান্ডা প্রাণহীন চোখ লোকটার। আহত অবস্থায় অদৃশ্য হয়ে গেছে। প্রতিপক্ষ শুধু ডাপরা নয়, এই বিপজ্জনক লোকটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব